আসসালামু আলাইকুম। চ্যানেলে এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার, পাল্টা অভিযোগ করে জালালের ফেসবুক পোস্ট। বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি আদায় না হওয়ায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা, সকাল 10টা থেকে শাহবাগে আবারও অবস্থান। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই মনে করে এবি পার্টি, নতুন ধারার মধ্যপন্থী দল নিয়ে জোট হতে পারে মন্তব্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় কবির স্মরণে সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুঁই ফুল সাবিনা ইয়াসমিন, চ্যানেল আয়ে প্রচার ৫ সেপ্টেম্বর। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাস্তুতন্ত্র সংরক্ষণে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রুমমেট রবিউলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে ফেসবুক পোস্ট দিয়েছে জালাল। মঙ্গলবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহাসিন হলের একটি কক্ষে ওই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত জালাল আহমেদ ওরফে জালাময়ী জালাল টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে রবিউল রুমমেট জালাল তাকে ছুরি দিয়ে আঘাত করেছেন। অন্যদিকে জালাল আহমেদ তার ফেসবুকে নিজের আহত হওয়ার ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে বলেন, সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর আগে রবিউল তাকে মেরেছে। ওই ঘটনায় জালালকে হল থেকে বহিষ্কার করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলাও করা হয়েছে। তিন দফা দাবি আদায় না হওয়ায় আজ সকাল 10টায় সন্ত্রাস ও বৈষম্য বিরোধী লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানান বুয়েটের শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৫ ঘন্টা শাহবাগে অবস্থান করেন শিক্ষার্থীরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ৩ দফা দাবিতে বিকাল ৩টায় শাহবাগে পূর্ব ঘোষিত ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি শুরু করেন বুয়েট সহ বেশ কয়েকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অবরোধে শাহবাগ মোড় সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ চান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই যে বিএসসি পদটা, বিএসসি ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এটা তো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারদের কাছে আসা উচিত। সেখানে ডিপ্লোমারা যদি ধরে রাখে তাহলে আসলে আমরা কেমন সহযোগিতা পাবো? বিশের পর সেখানে কোটার জন্য আমরা প্রাণ দিল আমাদের আবু সাইদ মুগ্ধ। এর পরের বাংলাদেশ যদি রোকন ভাইকে এত বড় থ্রেট খেতে হয়, তাদের জীবনের বাজি রাখতে হচ্ছে এখন, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তাই আমাদেরকে রাজপথে নেমে আসছে। এখানে তো একটা বড় রকমের বৈষম্য হয়ে যায়, তাই না? যে আমরা কতটা কষ্ট করে একটা জিনিস অর্জন করতেছি এবং তারা কোনো কষ্ট ছাড়াই সেই জিনিসটা অর্জন করতেছে। রাত ৮টা পর্যন্ত আলটিমেটাম থাকলেও সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে লং মার্চের ঘোষণা দিয়ে মঙ্গলবার অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। গত ৬ মাস ধরে ৩ দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট সহ সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জেল ভেঙে পালানো বন্দীদের মধ্যে 9 জঙ্গিসহ 700 জন এখনও পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরার পাশাপাশি লুট হওয়া 28টি অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানান তিনি। কারাগারে মৃত্যু নিয়ে প্রশ্নে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, গত 1 বছরে কারাগারে কোনো হত্যার ঘটনা ঘটেনি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2024 সালের 5 আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যান 2200 বন্দী। ব্রিফিংয়ে কারা মহাপরিদর্শক জানিয়েছেন, এখনও অসংখ্য স্পর্শকাতর বন্দী ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700 অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি হচ্ছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। গত 1 বছরে জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কারা অধিদপ্তর বলছে, বর্তমানে ডিভিশন সুবিধা পাচ্ছেন 163 জন বন্দী। এছাড়া বিভিন্ন কারণে হয়তোবা শ্রেণী ডিমান্ড করেছেন, এরকম শ্রেণী দেওয়া হয়নি অথবা শ্রেণী পাননি, এরকম আবেদন করেছিলেন 28 জন। কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ করার পাশাপাশি বন্দীদের উৎপাদনমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে কারা অধিদপ্তর। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। চ্যানেল আইকে তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনের পরিবেশ নিয়ে আস্থা তৈরি হলে সংকট কেটে যাবে। এক্ষেত্রে সরকারের বলিষ্ঠ ভূমিকা ও দলগুলোর সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনে নতুন ধারার মধ্যপন্থী দলগুলো নিয়ে জোট হতে পারে বলে জানান তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ে নিবন্ধন পায় নতুন ধারার মধ্যপন্থী দল আমার বাংলাদেশ পার্টি। ঈগল প্রতীকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই 110 আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা নাকচ করে এবি পার্টির প্রধান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সভা সমাবেশে রাজনৈতিক দলগুলো যে যাই বলুক, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে সবাই। নির্বাচনে আমি এখন কোনো অনিশ্চয়তা দেখি না, কারণ সব রাজনৈতিক দল কিন্তু যে যাই বলুক সে কিন্তু মাঠে নির্বাচন নিয়ে মুভ করছে, প্রার্থীদেরকে নিয়ে পোস্টার লাগাচ্ছে, গণসংযোগ করছে, নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। বিচারের বিষয়টা স্ট্রং পজিশন নিলে এবং সংস্কারগুলো বাস্তবায়ন শুরু করলে, আর আমার পুলিশ, আর্মি, আপনার প্রশাসন মিলে যদি নির্বাচন একটা আস্থা তৈরি করতে পারে, তাহলে আমরা খুব সুন্দর একটা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবো। জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা তৈরি ও সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারকে আলোচনার ভিত্তিতে সমাধান খোঁজার পরামর্শ দেন মঞ্জু। বিচার, সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি। এই সরকার যদি একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারে, তাহলে এই সরকারকেই মানুষ দোষারোপ করবে। অনেক সমালোচনা আমরা করছি তাদের কার্যক্রমের, কিন্তু দিন শেষে আমরা কিন্তু তাদেরকেই সমর্থন করছি। আমরা যদি এখন যদি আপনি বলেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যে ইউনূস সরকার ছাড়া অন্য একটা সরকারের নাম বলেন, প্রস্তাব দেন, কেউ কিন্তু সেটাতে আপনার একমত হবে না। কিন্তু ফাইনালি আমরা আশা করি ইনশাআল্লাহ একটা সমঝোতামূলক জায়গায় গিয়ে সুন্দর একটা নির্বাচনের দিকে যেতে পারব। নতুন নিবন্ধন পাওয়া ও মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনের জোটের ব্যাপারে চিন্তাভাবনা হচ্ছে বলেও জানান মুজিবুর রহমান মঞ্জু। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এ কবিতার এমন এক পংক্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেভাবে দ্রোহের উন্মাদনায় মত্ত হয়েছিলেন, ঠিক তেমনি গানে গানে প্রিয়ার প্রতি ভালোবাসার ব্যাকুলতা প্রকাশে লিখেছিলেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল। তিনি দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি হিসেবে বিশ্বের এক অনন্য উদাহরণ। কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেলের নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যাযাবর মিন্টুর রিপোর্ট। সকাল 7:40 চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্বে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পীরা। সকাল 11:30 চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে সরাসরি নজরুল। প্রযোজনা করেছেন আমিরুল ইসলাম। বিকেল 3:05 প্রচারিত হবে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে বিশেষ টেলিফিল্ম প্রিয় এমন রাত পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। সন্ধ্যা 6:20 প্রচারিত হবে শিল্পী ফেরদৌস আরার পরিবেশনায় নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান মোরা আর জনমে। প্রযোজনা করেছেন অনন্যা রুমা। 28শে আগস্ট রাত 10:15 প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান নজরুল সাহিত্যে প্রকৃতি। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা করবেন মুকিত মজুমদার বাবু। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চাজাবর মিন্টু, চ্যানেল আই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার কেন্দ্রীয় মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সে সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনায় উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য। জুঁইফুল সাবিনা ইয়াসমিন আগামী 5 সেপ্টেম্বর চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলা গানের কোকিল কণ্ঠী সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, যিনি 5 দশকের বেশি সময় ধরে আধুনিক ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে দেশের মানুষকে উপহার দিয়েছেন হাজারো জনপ্রিয় গান। কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সঙ্গীত নিয়ে প্রামাণ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, যিনি এই প্রামাণ্যচিত্রটির পরিকল্পনা ও সঞ্চালনাও করেছেন। 2 ঘন্টা 48 মিনিটের প্রামাণ্যচিত্রে সাবিনা ইয়াসমিন প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, দিলশাদ থেকে কিভাবে বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন, সেই সব অজানা বহু তথ্য উঠে এসেছে। বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে জুঁইফুল সাবিনা ইয়াসমিনের বিশেষ প্রদর্শনী চ্যানেল আই কার্যালয়ে শাইখ সিরাজের সঙ্গে বসে প্রদর্শনী উপভোগ করেন সাবিনা ইয়াসমিন। প্রামাণ্যচিত্র দেখে আবেগ আপ্লুত হয়ে সাবিনা ইয়াসমিন বলেন, এই কাজটি করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। উনি এতদিন ধরে এত কাজ করে, এত কষ্ট করে এভাবে যে এটা খাড়া করেছেন, এভাবে আমি তো ভাবিনি। যেমন আমি যেরকম 7 জন ছেলে মেয়ের গান শুনছিলাম যখন আমার সামনে, তো ওটা তো একসঙ্গে শুটিং হয়েছে। তা আমি ভেবেছিলাম কি সবাই বোধহয় একসঙ্গে গাইবে, একটা পর একটা গাইবে, কিরকম লাগবে না লাগবে। এখন তো আমি নিজে এটুকুন দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে কোথা থেকে কি আসছে, মানে কেউ একটু বোর হবে না, বোরিং এর হওয়ার কিছুই নাই। নায়ক রাজ রাজ্জাকের রাজাধিরাজ রাজ্জাক প্রামাণ্যচিত্র নির্মাণের অনুপ্রেরণা থেকে জুঁইফুল সাবিনা ইয়াসমিন নির্মাণ করেছেন বলে জানান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কারণ আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে যত লেজেন্ডারি ব্যক্তি ইতিমধ্যেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদেরকে নিয়ে সেভাবে কোনো কাজ হয় নাই। আমি এর আগে একটি কাজ করেছিলাম চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে, রাজাধিরাজ রাজ্জাক, সেটার থেকে পরবর্তী অনুপ্রেরণাটা আমার তৈরি হয়। এটা একদিক হচ্ছে যে এন্টারটেনমেন্টের ব্যাপারটাও এখানে আসছে, আর আরেক দিকে হচ্ছে যে ওনার জীবনটাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। প্রামাণ্যচিত্রের নতুন প্রজন্মের কণ্ঠশিল্পীরা 12টি গান পরিবেশন করেছেন। প্রামাণ্যচিত্রটি আগামী 5 সেপ্টেম্বর দুপুর 2:40 চ্যানেল আই সহ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচার হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বাস্তুতন্ত্র সংরক্ষণে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মাস জুড়ে চলবে বৃক্ষায়ন। এসকে রাসেলের তথ্য ভিডিওচিত্রে মোশাহিদুর রহমানের রিপোর্ট। উন্নয়ন ও অগ্রযাত্রার নামে নির্বিচার আগ্রাসনে প্রতিনিয়ত ধ্বংসের দ্বারপ্রান্তে ধরিত্রী। অস্তিত্ব রক্ষায় তাই পরিবেশ বান্ধব উদ্যোগ আর সবুজায়নেই মুক্তি।
এমন বাস্তবতায় সারা দেশের মতো কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষায়ন ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ, এই গাছের এত উপকারিতা, এই উপকারের একটি বড় ব্যাপার হচ্ছে এই যে প্রতি বছর অসংখ্য মানুষ বজ্রপাতে মারা যায়, সেই বজ্রপাত ঠেকানোরও কিন্তু উপায় হচ্ছে এই বৃক্ষ। যে গাছগুলো কিন্তু অনেক উঁচু হয়, সেই গাছ যত বেশি লাগাবো তত কিন্তু বজ্রপাতকে তারা টেনে নেবে এবং তাতে কিন্তু মানুষের হতাহতের সংখ্যা কমে যাবে। সত্যিকারের সবুজে সাজাই বাংলাদেশ যদি গড়তে চাই তাহলে কিন্তু আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলতে হবে। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় হরেক রকম দেশীয় গাছের চারা। মনের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা গাছ মানে বৃক্ষ নামক একটা বন্ধু আমাদেরকে দিয়েছে। তো আমরা যদি বাসায় যদি বিভিন্ন ধরনের গাছ লাগাই তাহলে আমরা খুব সুস্বাদু ফল ফুল খেতে পারবো। গাছ আমাদের ফুল ফল আলো বাতাস ছায়া সবই দেয়। অক্সিজেনের মাত্রা খুবই কমে যাচ্ছে, আমাদের উচিত বেশি বেশি করে গাছ রোপণ করা। এমন উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। ফলজ এবং ঔষধি তিনটা চারা রোপণ করলে এটা ভবিষ্যতে অবশ্যই কিছু না কিছু উপকার তোমরা পাবে। সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে সবার প্রতি আহ্বান থাকবে সবাই যেন এই বৃক্ষরোপণ করে প্রকৃতি রক্ষায় যেন কাজ করে। আমাদের কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের জীবনদানের অক্সিজেন এটা থেকে আমরা বৃক্ষরোপণ থেকে পাই। সো বাংলালিংক সবুজ প্রকৃতি এবং সুন্দর পরিবেশ গড়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। আই এম ব্লেসড টু বি আ পার্ট অফ দিস প্রোগ্রাম। এবং শুধু খালি আমরা বৃক্ষ বিতরণী কার্যক্রমে তেমনি পরিবেশের অন্য যে জায়গাগুলো আছে পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সামাজিক যে কাজগুলো আছে সেগুলো আমরা এই যে প্রকৃত জীবন ক্লাব থেকে আমরা করে যাচ্ছি। প্রকৃত জীবন ক্লাব এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই। তারা প্রকৃতি নিয়ে খুবই ভাবে এবং এরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। মোশাহিদ রনি, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আবারও আমন্ত্রণ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটো ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 4 জন। মঙ্গলবার রাত 8টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী ওই অটো ভ্যানকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইরানের পরমাণু ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় তেহরানের সাথে বৈঠক করেছেন ইউরোপের শীর্ষ 3 দেশের নেতারা। বৈঠকে ইরানের প্রতিনিধিদের সাথে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। সে সময় ইরানকে তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আবারও শুরু করতে এবং কূটনীতির টেবিলে ফেরার তাগিদ দেন তারা। না হলে 2015 সালে করা চুক্তির আওতায় প্রত্যাহার করা নিষেধাজ্ঞা আবারও কার্যকর হতে পারে বলে সতর্ক করা হয়। ইউরোপের 3 দেশের নেতারা আরও বলেন, ইরানের পরমাণু ইস্যুতে চলতি আগস্টের মধ্যেই তারা সিদ্ধান্ত নেবেন। তবে ইরান তার অবস্থান বদলালে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। ইরান বলছে তারা কূটনীতিতে ফিরতে অঙ্গীকারাবদ্ধ, তবে নিষেধাজ্ঞা বহাল থাকলে কঠোর প্রতিক্রিয়া জানাবে। এদিকে জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পরমাণু অস্ত্র তৈরির মাত্র 1 ধাপ নিচে। এবারে কৃষি সংবাদ। কৃষকের আগ্রহ বাড়ায় চলতি মৌসুমে ধামরায়ে পাট চাষ বেড়েছে। গত বছর প্রতিকূল আবহাওয়ায় পাটের আবাদ সন্তোষজনক না হলেও এবার উৎপাদন ও বাজার দর ভালো পাওয়ায় খুশি চাষিরা। বিছা পোকার আক্রমণ না থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় জাগ দিতে বিড়ম্বনায় পড়তে হয়নি তাদের। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছর অনুকূল আবহাওয়ায় কৃষক পাট চাষে আগ্রহী হওয়ায় জেলার পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে। দেশি পাট CVL 1, 3, D154, সবুজ সোনা পাট চাষের পাশাপাশি তোষা পাট সহ নানা জাতের উচ্চ ফলনশীল পাটের আবাদ করছেন কৃষক। ইতোমধ্যে আগাম চাষ করা পাট কর্তন শুরু হয়েছে। ভুট্টা বোনা ক্ষেত তো
এই জন্য এক জমিতে এক সমানে তো 2টা ফসল করা হয়েছে, যার জন্য একটু কম। একটা কামলা দাম কত? 1000 টাকা, 1200 টাকা একটা কামলা দাম। মনে করেন 4000 টা মন হলে 3500 টা মন সবসময় থাকে, তাহলে এটা একটা পোষে। পাট চাষ লাভজনক করতে এবং পাটের দাম ভালো পেতে রিবন রেটিং সহ আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর তাগিদ দিচ্ছে কৃষি বিভাগ। যে এলাকাগুলো পাট চাষের জন্য উপযুক্ত সেই এলাকাগুলোতে কৃষকরা তারা সারা বছর অপেক্ষায় থাকেন কখন পাটের সিজন আসবে এবং পাট চাষ করবেন। এভাবে ক্রপ রোটেশনে আমাদের পাট চাষ করলে একদিকে জমির উর্বরতা বৃদ্ধি পায়, পাটের যে পাতাগুলো পড়ে জমিতে পচে জৈব সার তৈরি হয়, পরবর্তীতে যে আমন ধান বা অন্য যে ফসলগুলো হয় সেই ফসলগুলো অনেকটা ভালো হয়। সেক্ষেত্রে আমাদের রাসায়নিক সার কম প্রয়োগ করতে হয়। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বৃদ্ধির মাধ্যমে কৃষক পাট চাষে আগের মতো আগ্রহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধি ও তীব্র ঢেউয়ে ভাঙন দেখা দিয়েছে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায়। এতে বিলীন হওয়ার পথে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা সহ ফসলি জমি। প্রতিনিয়তই আতঙ্কের দিন যাপন করছেন মেঘনাপাড়ের হাজারো মানুষ। ভাঙন রোধে শিগগিরই কার্যকর স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মুর্শিদ আলমের তথ্য ভিডিওচিত্রে সৈয়দ মাহদি অদিতের রিপোর্ট। বর্ষা শেষ হলেও সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের আনন্দবাজার জেলেপল্লী এলাকায় এখনও চলছে মেঘনার ভাঙ্গন তাণ্ডব। প্রতি বছরই এমন ভাঙা গড়ায় নিঃশেষ হন নদীপাড়ের মানুষ। ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন তারা। এই কালকে একটা দিন গেছে না খায় মারা হুতেরা 2 জন, এই বস্তা দিন বইটা বসে এক দেওয়ার বাড়ি সব লুয়ে গেছে বস্তা। নদীতেই ধান লাগে বেড়াগো, আর দেহ বেঙ্গল হয়ে যায়, মনে করেন টিকে না। এই যে ঘাটটা বানাইছে, ঘাটটা দেখেন না কিরকম করে তুইছে, এই ঘাটটা এরকম ভাঙ্গে আর ইয়া করে। ভাঙন রোধে শিগগিরই প্রকল্প গ্রহণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বেরিবার টাইপ জাতীয় কিছু যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে করি যে দীর্ঘমেয়াদীভাবে আমাদের এই গ্রামটা রক্ষা পাবে এই মেঘনা নদীর ওয়েভ থেকে আর কি। তা আমরা সেই ধরনের চিন্তাভাবনা করছি। আপাতত আমরা কিছু জিও ব্যাগ ফেলবো এবং ভবিষ্যতের জন্য আমি এক্সটেন সাহেবকে অনুরোধ করবো যে এটাতে একটা প্রকল্প নেওয়ার জন্য। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ মাদি হওয়াদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার, পাল্টা অভিযোগ করে জালালের ফেসবুক পোস্ট। বুয়েট শিক্ষার্থীদের 3 দফা দাবি আদায় না হওয়ায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা, সকাল 10টা থেকে শাহবাগে আবার অবস্থান। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই মনে করে বিপার্টি, নতুন ধারার মধ্যপন্থী দল নিয়ে জোট হতে পারে মন্তব্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় কবির স্মরণে সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র জুঁইফুল সাবিনা ইয়াসমিন, চ্যানেল আই প্রচার 5 সেপ্টেম্বর। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে কিশোরগঞ্জে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাস্তুতন্ত্র সংরক্ষণে যুক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সময় দেখার আমন্ত্রণ। সবাইকে ধন্যবাদ।